হ্যালো, হ্যালো, হ্যালো। একটা সিলিন্ডার তো একটা বোমা, তাহলে আপনি 100 বোম নিয়ে বসে আছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যানজটে আটকে আছেন, এমন দৃশ্যের ভিডিও ইদানিং প্রায় চোখের সামনে আসে। আমার মাথায় একটা প্রশ্ন, আচ্ছা, একজন প্রধানমন্ত্রীর জন্য রাস্তা খালি করে রাখা বেশি চ্যালেঞ্জিং, নাকি তিনি যে যানজটে পড়ে আছেন সেটা ম্যানেজ করা আরো বেশি চ্যালেঞ্জিং? মাননীয় প্রধানমন্ত্রী মিড রোড থেকে ফ্লাইওভারটায় উঠবেন, ঠিক ওই মুহূর্তে মাঝপথে একটা কাভার ভ্যান নষ্ট হয়ে যায়। ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশাকে আমরা আদর করে ডাকি টেসলা। আমাদের জন্য কি সাংঘাতিক ভয়ঙ্কর হয়ে উঠেছে। গাড়ির জন্য ট্যাক্স দিয়েও এত যন্ত্রণা কেন সহ্য করবে মানুষ? এখানে আসলে কোনো নিয়ম নেই, এখানে নিয়ম ভাঙাটাই হচ্ছে নিয়ম। আপনি জানেন কি, এই ঢাকা শহরে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে প্রতি মাসে আনুমানিক কত কোটি টাকা জরিমানা হয়? প্রায় 15 কোটি টাকার মতো জরিমানা। কত শত নাগরিক যন্ত্রণা এই শহরে। সবচাইতে বড় সমস্যা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে শিক্ষিত লোকগুলোকে ছোট্ট খাঁচার মধ্যে করে বাচ্চারা স্কুলে আসে, একটা ধাক্কা আর 10টা বাচ্চার তো আর মুক্ত করে চলে যাবে। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন মোহাম্মদ আনিসুর রহমান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল কমিশনার এবং ট্রাফিক বিভাগটা উনি দেখেন। আমরা আজকের আলোচনায় মূলত তার কাছ থেকে ঢাকা শহরের যে যানজট বা ট্রাফিক ব্যবস্থাপনার যত সমস্যা আছে সব সমাধান করে নিতে চাই এখান থেকে। কিন্তু শুরুতেই জনাব আনিসুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাই, সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি কথা হয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুভমেন্ট নিয়ে। উনি কোনো ধরনের প্রোটোকল, যে রাস্তা ক্লিয়ার করা বা ভিআইপি মুভমেন্ট বলতে যেটা আমরা বুঝি, উনি এটা করেন না। এই বিষয়টা করাও একটা ম্যানেজমেন্টের ইস্যু, না করাও তো একটা ম্যানেজমেন্টের ইস্যু। বিষয়টা কি এরকম? আসলে আমি যদি ওভাবে বলতে চাই তাহলে বিষয়টির ক্ষেত্রে আমি 3টি শব্দ উচ্চারণ করব। একটি হচ্ছে এটি একটা অনন্য, অসাধারণ এবং অবিশ্বাস্য বিষয়। আমরা সাধারণত ভিআইপি প্রোটোকলে যে জিনিসটা দেখে অভ্যস্ত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একেবারেই সম্পূর্ণ জায়গা থেকে বেরিয়ে এসছেন। আপনারা জানেন যে মোরলেস আগে এসএসএফে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোটোকলে প্রায় 14টা গাড়ি থাকতো, সেই গাড়ি বহর কমে এখন এসছে মাত্র 4টাতে। এবং আমরা তো সঙ্গত কারণে আমাদের ভাষায় যেটাকে আমরা জিরো ট্রাফিক বলি, সেই জিরো ট্রাফিক করে আমরা ভিআইপি পাস দিতাম। তাতে আমাদের মহানগরীর মধ্যে ভিআইপিরা যেখানে চলাচল করতেন না কেন, আমাদের 10 থেকে 15 মিনিটের বেশি আসলে কখনো লাগতো না। আর এখন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চলাচল করছেন, সেক্ষেত্রে সাধারণত গুলশান বাসভবন থেকে যখন মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে যান, তখন মোরলেস প্রায় 40-45 মিনিট সময় লেগে যায়। তো এটি আমাদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণ ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কোনো অবস্থাতে কোথাও সামান্যতম জনদুর্ভোগ যাতে তৈরি না হয়। তো আগে তো সঙ্গত কারণে এটা হতো যে আমরা যদি খুব কনসাসলি কাজ করতে চেতাম, তাতেও আমাদেরকে 15-20 মিনিট আগে তো বন্ধ করতেই হতো রাস্তা। আচ্ছা, এবং ঢাকা শহরের মতো একটি জায়গায় যেখানে 20 মিনিট বন্ধ করা। 1 থেকে 2 মিনিট বন্ধ করলেই দেখা যায় যে মানে প্রতি মিনিট বন্ধ করার অর্থ হচ্ছে যে কমপক্ষে 3 কিলোমিটার টেল চলে যাওয়া। প্রতি মিনিটে প্রতি মিনিটে 3 কিলোমিটার টেল, এটা ঢাকা শহরের জন্য একেবারে খুব সাধারণ একটা ঘটনা, এত গাড়ির চাপ। তো সেক্ষেত্রে 20 মিনিটে একটা বিরাট অবস্থা তৈরি হয়। এবং ভিআইপি যখন চলে যেতেন, এরপরে এই অবস্থাটা নর্মাল হতে আমাদের কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো নর্মাল হতে। তার মানে একটা শহরের মধ্যে কয়েকবার যদি ভিআইপি মুভমেন্ট হয় তাহলে তো ডিজাস্টার। এটা খুবই ডিজাস্টার। এবং সবচেয়ে বড় আরেকটা জিনিস, আপনাকে এখনই যদি একটা প্রমাণ দেখেন তাহলে দেখবেন যে ঢাকা শহরের মধ্যে যে রেল ক্রসিংগুলো চলে গিয়েছে, আমাদেরকে যতবার রেল পথ বন্ধ করতে হয়, এখানেও দেখবেন যে একটা রেলগাড়ি যখন আসে তখন যখন আমরা সামান্য সময়ের জন্য ওটা বন্ধ করি, তারপরে এটা কেমন একটা অবস্থা দাঁড়ায়। আর সেক্ষেত্রে তো 15 মিনিট 20 মিনিট যখন বন্ধ করে রাখতাম, এটা খুবই একটা কঠিন একটা অবস্থা নগরবাসীকে ফেস করতে হতো। তো এখন নগরবাসী তো এই অবস্থা থেকে একেবারেই মুক্ত। এই কারণেই কি বিষয়টাকে অনন্য বলছেন আপনি? অবশ্যই অনন্য বলছি, কারণ আমি আমার চাকরি জীবনে তো এই জিনিস দেখি নাই। তো আপনারা যখন প্রথম এই ধরনের ইনস্ট্রাকশন পেলেন যে মাননীয় প্রধানমন্ত্রী চলাচল করবেন কিন্তু সেখানে কোনো ধরনের সিগন্যাল জিরো ট্রাফিক করতে হবে না, বিষয়টা কি সারপ্রাইজিং ছিল? আমরা তো প্রথমে বিশ্বাসই করতে পারি নাই যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের একটা নির্দেশনা আসতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আসার পরেও আমরা আসলে কিভাবে এটা বাস্তবায়িত করব, কারণ আমরা তো বিগত 54 বছর তো একটা জিনিস দেখে এসেছি, এটা তো আমরা আসলে কখনো চোখে দেখি নাই।
বা এই নির্দেশনাটা কীভাবে মাঠ পর্যায়ে কার্যকরী করা হবে এটা তো আমাদের অভিজ্ঞতা ছিল না। সুতরাং আমরা প্রথমে খুবই কনফিউজ ছিলাম এবং আমরা আসলে কতটুকু বন্ধ করব বা কতটুকু বন্ধ করব না এরকম আমরা শিখছিলাম। এবং সবচাইতে বড় আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই কারণেই যে এরপরে যখন আমাদের পুরো বিষয়টা ঠিক ওভাবে হয়তো হচ্ছিল না, তারপরে উঁচু পর্যায়ের আরেকটা মিটিং করা হয় আমাদের সঙ্গে। মিটিং করে আমাদেরকে আবারও বোঝানো হয় যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী কী চাচ্ছেন এবং এই চাওয়াটা যে সত্যিকার অর্থেই চাওয়া। এবং মাননীয় প্রধানমন্ত্রী একেবারে সাধারণ মানুষের মতো করেই যাবেন, এক্সট্রা কোনো সুবিধাই নেবেন না, এটা বুঝতেও কিন্তু আমাদের সময় লেগেছে। এবং সময় বলতে প্রায় আমাদের 7 দিন লেগেছে। এখন দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে আমরা অ্যাডভান্স পাইলট বলি বা আউটরাইডার বলি, যেটাই বলি না কেন, ওখানে বেসিক্যালি 4টা মোটরসাইকেল থাকে। এই মোটরসাইকেলই জাস্ট 30 সেকেন্ডে এসে সামনের যে মোড়টাতে ক্রস করবেন সেই মোড়টাকে একটু থামিয়ে দেন। তারপর ওই মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি বহর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে 4টা গাড়ি যেতে তো সামান্য সময় লাগে একটা মোড় ক্রস করতে। তারপরে আবার এভাবে আমরা কাজ করছি। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সিগন্যালে দাঁড়ান এবং আমার নিজের দেখা যেটা সেটা হচ্ছে টোল পরিশোধ করেন। আচ্ছা, টোল পরিশোধ করছেন, দাঁড়াচ্ছেন। এবং আমি তো বেশিরভাগ অনেক সময় চেষ্টা করি যে গাড়ি বহরের টা কীভাবে মুভ করছে আশেপাশে থাকার, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমরা দেখি থাকা মানে বলতে হচ্ছে যে আমরা রোডের আসলে কন্ডিশনটা দেখি যে আমরা ঠিকমতো পারছি কিনা বা আমাদের কোনো ভুলভ্রান্তি আছে কিনা এবং সার্বিকভাবে কেমন চলছে এই জিনিসগুলো দেখার এবং জানার। তো আপনি যে বলছিলেন যে এইটা তো আমি যে প্রশ্ন করেছিলাম যে এইটাও তো একটা এই প্রোটোকল না নেওয়াটাও একটা ম্যানেজমেন্টের বিষয় তো, তাই না? অনেক অবশ্যই বিষয়, কারণ প্রোটোকল সহ ব্যবস্থাপনা একরকম হবে, আর যদি আপনি প্রোটোকল যখন নিচ্ছেন না তখন ব্যবস্থাপনা অন্যরকম হচ্ছে। আচ্ছা, আমি কোনো একটা লেখায় দেখছিলাম যে ওনার এই ধরনের মুভমেন্টের কারণে নাকি হচ্ছে গতি কিছুটা রাস্তা বেড়েছে আর কি, এই ধরনের একটা স্টাডি তাদের দিক থেকে করা হয়েছে। সেটা তো স্বাভাবিকভাবেই হতে পারে, কিন্তু আমরা ঢাকা শহরের ট্রাফিকে আপনাকে যদি আমি বলি জনাব আনিসুর রহমান, যে আপনি ডিএমপি ট্রাফিকের দায়িত্ব নেয়ার আগে যেরকম এক্সপেক্ট করতেন সাধারণ মানুষ হিসেবে, আপনি যখন দায়িত্ব নিলেন এই সময়ের মধ্যে পার্থক্য, লিমিটেশন, চ্যালেঞ্জের বিষয়টা আসলে কি? আসলে দেখেন, এখানে ঢাকা শহরের আমরা কিন্তু ঢাকা শহরকে খুব ছোটোবেলা থেকে দেখি। আপনাকে যদি বলি যে ঢাকা শহরে আমার জন্ম, এখানে আমার বেড়ে ওঠা, আমরা শহরটাকে ছোটোবেলা থেকে দেখি। এবং আমার যেই জায়গাটাতে বেড়ে ওঠা গোরান এলাকা, খিলগাঁও গোরান, ওখানে কিন্তু এখনও ট্রাফিক নেই। সুতরাং ট্রাফিকের এই অবস্থা দেখতে দেখতে আমরা বড় হয়েছি। আর এখন যে পর্যায়ে আছে আমাদের কিন্তু অ্যাজ এ এডিশনাল কমিশনার ট্রাফিক, আমার মধ্যে কিন্তু কোনো ওরকম কোনো সন্তুষ্টি কাজ করে না। কাজ না করার কারণ হচ্ছে যে আসলে পৃথিবী যত দূরে এগিয়ে গিয়েছে, পার্শ্ববর্তী দেশ বলি বা অন্য যে কোনো কিছুই বলি না কেন, ওই তুলনায় কিন্তু আমাদের জনগণ, আমাদের দেশের ঢাকা শহরবাসী, আমরা কিন্তু প্রচণ্ড কষ্ট করতে হয় ট্রাফিক নিয়ে। কিন্তু এই ট্রাফিকের সমস্যা সমাধান করা এককভাবে কিন্তু আমাদের হাতে না। আপনি যখন দায়িত্ব পেলেন, ধরেন আপনার কথাই বলছি, আগের যারা আপনার কাজ করে গেছে তারাও তো এই চ্যালেঞ্জটাই ওভারকাম করারই চেষ্টা করেছে। আপনি কেন বলেন যে এটা ওভারকাম করা সম্ভব না? না, আমি সম্ভব নয় কারণ এটা বলি না। এবং আমি আমার আগে যারা দায়িত্ব পালন করেছে তাদের সময় ট্রাফিকের কী অবস্থা এবং বর্তমানে ট্রাফিকের কী অবস্থা আছে, এটির সম্পূর্ণ বিচার ভার আসলে জনগণের। তবে আমরা এতটুকু কথা বলতে পারি যে আমরা আসার আগে, বিশেষ করে আমার আগে ট্রাফিকের দায়িত্বে ছিলেন জিলুর স্যার, উনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশে চলে গিয়েছেন। এর আগের দায়িত্বে ছিলেন সরোয়ার স্যার, যিনি বর্তমান ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে সরোয়ার স্যারের সময় আমরা বলতে পারি, তখন আমি স্যারের সঙ্গে ছিলাম, তখন আমি জয়েন্ট কমিশনার ছিলাম। আমরা ঢাকা শহরে কিন্তু অনেকগুলো ডাইভারশন করেছি, আমরা অনেক মডিফিকেশন নিয়ে এসেছি। এবং এই ডাইভারশন এবং মডিফিকেশনের ফলে এটা সাধারণ লোকের কথা যে আগের চেয়ে গতি বেড়েছে। এবং আমি মনে করি যে মানুষজন এটাকে স্বীকার করবে যে হ্যাঁ, আমরা একটু গতি বাড়াতে পেরেছি, এতটুকু সাফল্য আমাদের আছে। কিন্তু এটাতে এই সাফল্য তো আমাদের সন্তুষ্টি নেই। তাহলে কি আপনি কি ঢাকা শহরের পরিবহন ব্যবস্থাপনা, ট্রাফিক সিস্টেম নিয়ে আপনার একটা চিন্তা কাজ করে যে এরকম যদি করতে পারতাম? না, চিন্তা তো অবশ্যই কাজ করে এবং এগুলো মোরলেস আমাদের কাছে এখন মুখস্থ হয়ে গিয়েছে। যেমন আমি আপনাকে বলি যে
একটা আদর্শ মহানগরীর জন্য তো 25% রাস্তা লাগে, এই পরিসংখ্যান আমাদের জানা আছে। ঢাকা শহরের অনেক ধরনের পরিসংখ্যান আছে, কিন্তু বাস্তব পরিসংখ্যান যেটা আমরা সবাই মিলে স্বীকার করি যে এখানে 6 থেকে 7% বেশি ব্যবহারযোগ্য রাস্তা নেই। ব্যবহারযোগ্য এই কথাটা কিন্তু খুবই টেকনিক্যাল, কারণ আপনি অনেক কিছু বলতে পারেন না, আমার 10% 12% বলতে পারেন, কিন্তু এর মধ্যে তো আপনি ভাঙাচোরা অবস্থায় আছে, এর মধ্যে তো আপনি ফুটপাত আছে, এর মধ্যে হকার বসে, তাহলে সেটা তো আর ব্যবহারযোগ্য থাকে না। তাহলে এই ব্যবহারযোগ্য রাস্তা 6 থেকে 7% যদি আমি জোর করেও বলি, তাহলে এই 7% 25%-এর কাজ আপনি 6 থেকে 7% দিয়ে আপনি কীভাবে সারবেন? 2 নম্বর জিনিস হচ্ছে যে আমাদের যে একটি উন্নত গণপরিবহন, যেটা আপনি উন্নত বিশ্বের যে কোনো জায়গায় দেখবেন, এবং এই একটা গণপরিবহন তো একটা নগরবাসীর হৃৎপিণ্ড, এটাই তো আপনাকে সচল রাখবে। তাহলে সেই ক্ষেত্রে কোনো গণপরিবহন তো আমরা নিশ্চিত করতে পারিনি, আমাদের নাই। 2 নম্বর হচ্ছে যে আমাদের যে বাস রুট থাকার কথা, যেভাবে রুট নির্ধারণ হওয়ার কথা, সেভাবে তো আমাদের রুটগুলো হয়নি। তারপরে হচ্ছে আপনি আছেন যে গাড়ির ফিটনেসের কথা যেটা আছে, ঢাকা মহানগরী গাড়ি যদি আপনি ফিটনেসের দিকে তাকান, তাহলে তো আপনি আশাহত না হয়ে কারণ নাই। আপনার সাথে যোগ করে একটা কথা বলি, কয়েকদিন আগে আমি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গিয়েছিলাম। আমরা মাঝে মাঝে একটা জিনিস দেখি যে ফিটনেসের যে কি দশা, একটা কালো ধোঁয়ার একটা ব্যাপার আছে। তারপরে উপরে ওঠার পরে ওই গাড়িগুলো আসলে চলতে পারে না, বেশিরভাগ সময় ওদেরকে আবার রেস্কিউ করতে হয়, বিষয়গুলো এরকম। শুধু রেস্কিউ না, আমি আপনাকে অভিজ্ঞতা দিয়ে বলি, আজকে থেকে হয়তো 8 থেকে 1 সপ্তাহ আগেই হবে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয় থেকে বেরিয়েছেন, মগবাজার ফ্লাইওভার দিয়ে লাভ রোডে নামবেন, লাভ রোড থেকে গুলশান বাস যাবেন, রুট ঠিক করা আছে, সব কিছু করা আছে, আমি পুরো জিনিসটা ফলো করছি। একেবারেই যখন মাননীয় প্রধানমন্ত্রী মিন্টু রোড থেকে ফ্লাইওভারটা উঠবেন, ঠিক ওই মুহূর্তে আমার মগবাজার ফ্লাইওভারের ঠিক মাঝপথে একটা কাভার ভ্যান নষ্ট হয়ে গেল। বিরাট চ্যালেঞ্জ। এবং বিরাট চ্যালেঞ্জ মানে কি, ওখানে মাননীয় প্রধানমন্ত্রী তো 6 থেকে 7 মিনিট ওয়েট করলেন। এবং এমন কোনো দিন যায় না যেখানে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং যে ফ্লাইওভারগুলো ঢাকাতে হয়েছে, সেখানে ন্যূনতম 15টা গাড়ি 20টা গাড়ি নষ্ট হয় না, এই ধরনের দিন আমাদের সম্ভবত খুব কম যায়। কিন্তু এগুলো তো ফিটনেস সার্টিফিকেট নিয়েই চলে রাস্তায়। সেটা তো অন্য সংস্থার বিষয়, সেই ক্ষেত্রে তো আমি খুব বেশি কিছু বলবো না। আপনি কয়েকদিন আগে বলছিলেন যে ঢাকা শহরের পরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করার জন্য টিকিট ছাড়া গাড়িতে ওঠা যাবে না, এরকম একটা পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাচ্ছিলেন আপনারা। জি, ওটাই আমরা বলি, ওটা আমরা বাস রুট রেশনালাইজেশন বলি, যে রুটের কত সংখ্যা থাকবে এবং সমস্ত গণপরিবহন একটা আমব্রেলার আওতায় থাকবে, এবং টিকেটিং আমরা যেটাকে বলি, টিকেটিং ব্যবস্থা, এটা নিয়ে আমরা ফাইট করছি প্রায় বিগত বছর দেড়েক হয়ে গেল। এর মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল একবার, টিকে ছিল মাত্র মাস দেড়েক। এর প্রধান কারণ ছিল যে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না, জনবল প্রশিক্ষণ ছিল না। এরপরও আমরা হাল ছাড়ানো লেগে থাকার পরে আসলে বিষয়টা তো সহজও না, কারণ আমরা হিসাব করে দেখেছি সর্বোচ্চ 788টা পয়েন্ট হবে যেখান থেকে টিকিট বিক্রি করতে হবে, এবং এটা 788 সংখ্যাটা এরকম। এবং শুধু এটা ঢাকা শহর না, এটা শুরু হবে চন্দ্রা থেকে, মানিকগঞ্জের কিছু সামান্য অংশ আছে, আবার এদিক দিয়ে আপনার নরসিংদীর অল্প কিছু আছে, নারায়ণগঞ্জ আছে, এই পুরোটা মিলে ঢাকা শহরের এই রুটটা। এখানে আপ ডাউনে যদি পিক আওয়ার অফ পিক আওয়ার মিলে সব কিছু মিলে আমাদের একটা হিসাব করা আছে যে প্রায় 2500 জন লোক কাজ করতে হবে অ্যাজ এ টিকিট মাস্টার, তারপর তাদের সুপারভাইজার, ম্যানেজার, সব কিছু মিলে। তো এটা অনেক বড় কর্মযজ্ঞ একটা বিষয়। এটার পিছনে একটা প্রযুক্তির ব্যাপার আছে, একটা অ্যাপস আছে, অর্থাৎ আপনি যেখান থেকে ওঠেন না কেন আপনি টিকিট কাটবেন। তো সেটা কি বাস্তবায়ন করা সম্ভব? সম্ভব তো অবশ্যই হবে, মানে কি মনে হয়? অবশ্যই সম্ভব, কারণ আপনি ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে। আপনি তো বলছেন যে আপনার একার এটা বাস্তবায়ন করার ইস্যু নাই। একটা বিষয় দেখেন, এখন যখন মেট্রো হয়েছে, আপনি যখন মেট্রোতে চলাচল করেন, তখন দেখেন যে আপনি একটা স্টেশনে উঠছেন, ওঠার পরে আপনি যখন আরেকটা স্টেশনে নামবেন, তখন যখন সোয়েপ করে যখন বেরিয়ে যাবেন, তখন আপনি কোথা থেকে উঠলেন, কোথা থেকে নামলেন, এগুলো কিন্তু ফ্যাক্টর না, আপনার ওই জমানো টাকা থেকে কিন্তু কেটে নেয়, যেটা বিদেশে হয় আর কি। তো আলটিমেট সমাধানটা তো ওখানে, যেটা বিশ্বের অনেক দেশে এখন একটা পরীক্ষিত জিনিস। আচ্ছা, একটা ব্যাপার আমার কাছে খুবই অদ্ভুত লাগে। অনেক আগে আমি একদিন দেখলাম যে মাঝে মাঝে বাঁশ দিয়ে হচ্ছে যে ট্রাফিক আটকানো হতো আর কি, যে এটাকে থেমে যেতে হবে। একদিন আমি গুলশানে দেখছি অনেক আগে যে দড়ি দিয়ে এই পাশ থেকে টান দিয়ে ওই পাশে, আপনার হয়তো চলাচলেও দেখতে পারেন। তো একটা সভ্য দেশে আমরা কিভাবে
এতটা অ্যাগ্রেসিভ হতে পারি যে আমরা কোনো রুলই মানবো না, এরকম একটা বিষয়। এবং আরেকটা মজার ব্যাপার দেখলাম যে আমাদের সিগন্যাল আছে, বলা হয় যে বাংলাদেশ হচ্ছে সেই দেশ যে রেড লাইট জ্বললে হচ্ছে যে চলা যায় আর গ্রিন লাইটে আমরা থেমে যাই, তারপরেও ট্রাফিককে এঙ্গেজ করতে হয়। এইটা আসলে কেমন বিষয়টা? বিষয়টা আপনি সবচেয়ে বেশি বাস্তবতা পাবেন হচ্ছে যখন বাচ্চাদের কাছে যাবেন। হ্যাঁ। বাচ্চাদেরকে যখন আমরা স্কুলে ট্রাফিকে যেখানে যে কোনোভাবে শেখানো হয় যে লাল হলে তুমি থেমে যাবা, হলুদটা হচ্ছে তোমার প্রস্তুতি এবং সবুজ হলে তুমি চলবা। এই বাচ্চাটাকে যখন আপনি ঢাকা শহরে নিয়ে আসবে তখন এই বাচ্চাটা কিন্তু আপনাকে মানে সে আটকে উঠবে, কারণ সে দেখবে যে লালের ক্ষেত্রে গাড়ি চলছে, আবার হলুদের ক্ষেত্রে কোনো কথা নেই, আবার সবুজে থেমে আছে। তখন ওই বাচ্চাটা তখন মিলাতে পারে না যে সে কী পড়ছে আর রাস্তা সে কী দেখছে। তো এটা তো আসলে একদিনে হয়নি। আমি সবাইকে একটা কথা বলি, ট্রাফিক কিন্তু কালচারের একটা পার্ট। দেশের বাইরে আমরা গিয়েছি, সেখানে দেখেছি যে রাত হয়তো 1টা বাজে, শুনশান নীরবতা, গাড়ি নাই, কিছু নাই, রেড লাইট জ্বলে আছে, একটা গাড়ি ঠিকই থেমে আছে। তাহলে এই যে ছোটোবেলা থেকে যে তাকে মাথায় এটা দিয়ে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার সংস্কৃতির অংশ হিসেবে বলা হয়েছে যে ট্রাফিক ভায়োলেট করা যায় না, ও তো এই শিক্ষা থেকে বড় হয়েছে। আর আমরা রাস্তাঘাটে যেটা দেখছি যে এখানে আসলে কোনো নিয়ম নাই, এখানে নিয়ম ভাঙাটাই হচ্ছে নিয়ম। এটা কি ইম্পোজ করার কোনো ব্যাপার আছে? না, এটা ইম্পোজ করার বিষয় ওভাবে নাই। কারণ আপনি ইম্পোজ সেটাকেই করা যায় যখন দেখেন যে অধিকাংশ লোকজন এটাকে মানে এবং কিছু সংখ্যক লোক মানে না, তখন এখানে ল ইনফোর্স করে এটাকে স্ট্রিমলাইন আনা যায়। কিন্তু যখন দেখা যায় যে কেউই মানে না, অধিকাংশই মানে না, তখন আপনি সেখানে ইনফোর্স কীভাবে করবেন? সেখানে তো সাপোজ আমি পুলিশ 10 জন আর সাধারণ জনতা 10,000, তাহলে আমি কি সেখানে কোনো কিছু ইনফোর্স করতে পারি? আমি তো 10 জন তো আমি বানের জোয়ারের মতো 10,000-এর সামনে ভেসে যাব। তো এই জন্য এটার দরকার হচ্ছে সচেতনতা। এটাকে প্রথম দরকার হচ্ছে আইনটাকে প্রথমে সবাইকে বলতে হবে যে না, এটা আমরা আমাদের স্বার্থে মানবো, এটা মানতেই হবে, না মানলে আপনি টিকতে পারবেন না। কিন্তু ঢাকা শহরের মানুষের বসবাস তো মূলত এক ধরনের ভাসমান কেন্দ্রিক, বিভিন্ন দিক থেকে মানুষ প্রবেশ করে। একটা সিটি ডুয়েলার্সের যে এডুকেশন সিস্টেম থাকা দরকার সেটাও আমাদের এখানে মেইনটেইন করা সম্ভব হয় নাই। তো সব কিছু মিলিয়ে আপনি কি কোনোভাবে আশাবাদী হতে পারেন যে এটাকে, ইভেন আমি আরেকটা জিনিস বলি যে প্রাসঙ্গিকভাবে মনে আসলো যে একটা দেশের প্রধানমন্ত্রীর এই ধরনের মুভমেন্টকে আমরা সবাই খুবই প্রশংসা করছি, কিন্তু বেসিক্যালি ওখান থেকে উনি কি কোনো মেসেজ দিতে চাচ্ছেন যে আমার আসলে এইভাবে চলা উচিত, তাহলে সাধারণ মানুষ এখান থেকে কি শিক্ষা নেওয়া উচিত? তো সেটাতেও কি আমরা কোনো এডুকেশন লেসন নিব কিনা? না, একটা বিষয় হলো কি জানেন, আশাবাদের যে কথাটা বলেন সেটার ক্ষেত্রে যদি আমি বলি, আপনি যদি আমাদের বিজয় সরণি সিগন্যালটা দেখেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দেখেন, জাহাঙ্গীর গেট দেখেন, আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আবদুল্লাপুর পর্যন্ত তো একটা করিডোর চিন্তা করছি যেখানে 18টা সিগন্যাল বসবে। তো এর মধ্যে আপনি বিজয় সরণি দেখেন, প্রধানমন্ত্রীর কার্যালয় দেখেন এবং জাহাঙ্গীর গেট যদি দেখেন, ওখানে লোকজন কিন্তু সবাই খুব সিগন্যালটাকে মানে। এবং আমি দাঁড়িয়ে দেখেছি, লোকজনের সঙ্গে কথা বলে দেখেছি যে সিম্পলি দি অ্যাপ্রিসিয়েট। এবং ক্যান্টনমেন্টের ভেতরে গেলেও আমরা মানি। হ্যাঁ, মানি 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 এবং কেন মানি, এবং ক্যান্টনমেন্টের ভিতরটা অন্য হিসাব। এবং রাস্তায় যেটা লোকজন অ্যাপ্রিসিয়েট করে তার অর্থ হচ্ছে যে সে দাঁড়িয়ে আছে 1.5 মিনিট সেখানে দেখছে এবং সে নিশ্চিত যে 1.5 মিনিটের পরে যখন এটা গ্রিন হবে সে যেতে পারবে। তাহলে বিষয়টা হচ্ছে যে মানুষকে যদি আপনি ওই নিশ্চয়তা দেন যে তুমি ধৈর্য ধরো এবং এটা নির্দিষ্ট সময় পরে তুমি এটার বেনিফিট পাবা, তখন কিন্তু সবাই মানবে। আপনাকে যখন পেয়েছি তখন আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হলো যে আমাদের কাছে ডিএমপির যে মিডিয়া সেন্টার আছে সেখান থেকে প্রতি মুহূর্তে নোটিশ আসতে থাকে, প্রতিদিন আপনারা যে আইনের প্রয়োগ ভায়োলেট করার ক্ষেত্রে শত শত মামলা জরিমানার ব্যাপার যেগুলো হয় সেগুলো করেন। এখন এইটা আসলে ঢাকা শহরের এই যে ভায়োলেশনের মাত্রা কেমন, আর আপনারা কতটুকুকে করতে পারছেন? না, এটা 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 যদি আপনি আমাকে সম্পূর্ণ পরিসংখ্যান কথা বলেন যে একেবারে যেখানে হিসাব করে পরিসংখ্যান করা, আসলে সেই পরিসংখ্যানটা আমার কাছে নাই। তবুও একটা আনুমানিক, আমি আনুমানিক যদি কথা বলি, আমরা আমাদের যে ঢাকা শহরের ক্ষেত্রে যে মামলা হয় সেই মামলার যদি টাকার অঙ্কে বলি তাহলে এটা প্রায় 15 কোটি টাকার মতো জরিমানা আমরা প্রতি মাসে হয়। 15 কোটি টাকার মানুষ ভায়োলেশনের কারণে ভায়োলেশন। কিন্তু কথা হচ্ছে যে আমরা যে জরিমানার কথা বলছি বা যে পরিমাণ মামলার এগেনস্ট এটা হয়, এটা খুব সামান্য একটা বিষয়। প্রচুর ভায়োলেশনের আপনি কি বলতে পারেন যে 10%, 10%, 15%?
এরকম আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি তাহলে এটা আমরা কত ধরতে পারি। আমার তো মনে হয় না যে আমি 20-25-এর বেশি ক্লেম করা ঠিক হবে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে পরিমাণ ভায়োলেশন হয়, আপনি যদি ঢাকায় একটা গাড়িকে দেখেন, আমার তো ম্যান পাওয়ার তো এমনি খুব শর্টেজ, তারপরে একটা কল্পনা করেন একটা ব্যস্ত জাংশন, এই জাংশনের মধ্যে যদি আমি একটা গাড়িকে আটকিয়ে ওর কাগজপত্র চেক করা, তারপরে ওর পুরো প্রসেসটা যদি করতে যাই, তাহলে কিন্তু এটা আর একটা যানজট তৈরি করে, এটা পিছনে একটা হিউজ টেইল তৈরি হয়ে যায়। তো আমরা আমাদের সামনে দিয়ে অনেক ভায়োলেশন গাড়ি চলে যাচ্ছে, অনেক ফিটনেসের বিহীন গাড়ি চলে যাচ্ছে, কিন্তু পিক আওয়ারে শুধুমাত্র মানুষের যাতায়াতকে একটু স্মুথ করাটাই আমাদের জন্য একটা হিউজ চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা ভায়োলেশন কিন্তু ধরা আমাদের পক্ষে সম্ভব হয় না। তার মানে 100টা ভায়োলেশনের মধ্যে আপনারা খুব যদি লিবারাল কাউন্ট করেন তবুও আপনি 20 বা 20-এর এর বেশি তো আমার কাছে মনে হয় না যে আমরা ধরা সম্ভব হয়, আসলে ধরা সম্ভব হয় না। কারণ আমরা ওই ধরার চাইতে দেখি কি যে মানুষ যেন একটু গতিশীলতার মধ্যে থাকে, সেটাই বড় জিনিস। আর মানুষের গতি এনশিওর করার জন্য হলেও ছাড় দিতে হয়, কারণ না হলে তো আমি যে প্রত্যেকটা জিনিস যদি হয় তাহলে ইট উইল বি অ্যানাদার বিগ কিউ, আপনি তো যেতেই পারবেন না, আপনি একটা অবস্থার মধ্যে পড়ে যাবেন। ওইটা একটা দেখতে হয়। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা এটা ডিজিটাল পদ্ধতিতে চলে গিয়েছি। আচ্ছা, আমরা কিন্তু ভিডিও ক্যামেরা ইউজ করি, এবং আমাদের যে বিভিন্ন পয়েন্টে প্রায় ঢাকা শহরের আপনার 650-র মতো পয়েন্ট আছে যেখানে আমাদের ক্যামেরা আছে। ওর সব থেকে হয় না, তারপরে আমরা ওই ছবিগুলো নিয়ে আমরা ভিডিও মামলা করি। আচ্ছা, মানুষের একটা কিউরিয়াসিটি আছে, এলিভেটেড এক্সপ্রেসের দিকে আসলে ভিডিও মামলা হয়? শতভাগ হয়। আমরা এটা প্রায় 6 মাস ধরে আমাদের এটা চালু হয়েছে, মাস 6 তো হয়েই গেল। আপনি দেখবেন যে এর আগে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমাদের যে পরিসংখ্যান সেটা 250 থেকে 300 গাড়ি ভায়োলেট করতো প্রতিদিন। এবং এই ভায়োলেশনের ছিল যে আপনি 120 প্লাস, 120-এর উপরে। আবার একদিন একটা গাড়ি আমরা এমনও পেয়েছি যে 155 কিলোমিটার বেগে গিয়েছে স্পিডে। তো আমরা যখন ভিডিও মামলা কার্যক্রম শুরু করলাম, এখনও ভায়োলেশন আছে, তবে সেটা অ্যাভারেজে আপনার 25 থেকে 40-এর মধ্যে এখনও পার ডে ভায়োলেশন হয়। 25 থেকে 40 এখনও প্রতিদিন। একটা বিষয় বলতে চাই যে মামলাটা কি আসলে গাড়িতে হচ্ছে না ড্রাইভিং এর কারণে হচ্ছে? এখন এটা একটা মজার ব্যাপার যে এতদিনের মামলা হতো শুধুমাত্র গাড়ির নাম্বার প্লেটের উপর ভিত্তি করে, অর্থাৎ মালিক, এটা আমরা ড্রাইভারের উপর মামলা করতে পারতাম না। কিন্তু ইদানিং আমাদের যেটা হয়েছে, আমরা বিআরটি এর সঙ্গে একটা এমইউ স্বাক্ষর করতে সক্ষম হয়েছি। এখন আমরা ম্যাক্সিমাম মামলা দেওয়ার চেষ্টা করি ড্রাইভারের। এবং আপনারা জানেন যে আমাদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনের একটা বিষয় এসছে। তো এটা শুরু হয়েছে, কিন্তু আমরা এটা শুরু করতে পেরেছি মাত্র মাস দেড়েক আগে, যে ড্রাইভিং লাইসেন্সের যে পয়েন্ট কর্তন। এখন পর্যন্ত এটা ড্রাইভাররা ব্যাপক আকারে টের পাচ্ছে না, কিন্তু আমি নিশ্চিত যে মাস 6 যদি আমরা এই কার্যক্রমটা চালিয়ে যেতে পারি, তখন আপনি দেখবেন যে ড্রাইভারদের যে পয়েন্ট কর্তনের বিষয়টা, এটাতে এই বিষয়টা তারা বুঝতে পারবে। একটা জিনিস বলেন তো, যে যেহেতু মানুষ এইসব ধরনের আলোচনা থেকে তথ্য সংগ্রহ করে, পয়েন্টটা আসলে কত পয়েন্ট হচ্ছে? ওটা আপনি সড়ক পরিবহন আইনে দেখবেন, সড়ক পরিবহন আইনের ক্ষেত্রে ওটা সম্পূর্ণ একটা চার্ট দেওয়া আছে। আচ্ছা, যে আপনি কোন অপরাধ করলে আপনার কত না পয়েন্ট কাটা যাবে। কিন্তু পয়েন্ট কাটার সিস্টেমটাই তো মানে একেবারেই আনকরা, নতুন, একেবারে নতুন। হ্যাঁ, সেক্ষেত্রে তো মানুষের জানতে হবে। তো সেটা ক্ষেত্রে আমরা যে আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে যারা স্টেক হোল্ডার আছে, বিশেষ করে আমাদের মালিক সমিতি আছে, যারা পরিবহন শ্রমিক সমিতি আছে, তাদের সঙ্গে কিন্তু এই সমস্ত বিষয়গুলোতে আমরা কথা বলি। তাহলে তারা জানে কোনো একটা সময় এটা, ধরেন আমিও গাড়ি ড্রাইভ করি, তো একটা সময় যদি আমি কন্টিনিউয়াস অপরাধ করতে থাকি, ভায়োলেট করতে থাকি, একটা সময় কি আমার ড্রাইভিং লাইসেন্স চলে যেতে পারে? হ্যাঁ, চলে যেতে পারে। আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে তো। আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আর গাড়ির ড্রাইভিং লাইসেন্সই পাবেন না। তবে এই জিনিসটা নতুন শুরু হয়েছে, এটা আমরা এটা মনে করি যে এটার প্রচারটা আসলে ওই মাপে হয় নাই, এবং এটার খুব প্রচার হওয়া দরকার। এবং আমরা ঠিক রোজার পরে যে কাজটাতে বেশি আগ্রহী হব, সেটা হচ্ছে যে আমরা ট্রাফিক এডুকেশনটা স্কুল পর্যায়ে নিয়ে যেতে চাই। এই কাজটা আমরা ব্যাপকভাবে করতে চাই, কারণ আমরা বিশ্বাস করি যে আমরা যদি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি থেকে যদি আমরা এই প্রচারণাটা চালাতে না পারি, তাহলে কিন্তু এক্ষেত্রে এই যে ট্রাফিক আইন মেনে চলা, এবং এটা একটা নগরীর যারা বসবাস করেন
আমরা যদি ওইভাবে বলি যে যে সভ্যতার সূচকে আমাদের অবস্থান কোথায় থাকবে, একটা দেশ হিসাবে, একটা জাতি হিসাবে, এগুলো কিন্তু বুঝতে হলে কিন্তু এই কাজগুলো আমাদেরকে স্কুল থেকে ট্রাফিক করতে হবে। এডুকেশন কি বাংলাদেশেই নাকি আসলে এটা কারিকুলামের মধ্যে কোনো দেশে আছে নাকি আমরা মানি না জন্য এটাকে করতে না হচ্ছে? না 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 না, এটা সারা পৃথিবীর সবখানে আছে। আমরা তো অতি সম্প্রতি জাপানে যে আমরা ঘুরে আসলাম, আমরা জাপানে দেখেছি যে ওখানে ছোট বাচ্চাদেরকে একেবারে রাস্তা কিভাবে সে পার হবে, তারপরে তাকে ট্রাফিক এডুকেশনে কি কি মেনে চলতে হবে, এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের শেখানো হয় এবং বাচ্চারা এগুলো সব খেলার ছলে শিখে ফেলে, সব খেলায় চলে। এবং ওখানে দেখবেন যে বাংলা, আমার মনে হয় যে পৃথিবীর খুব অল্প সংখ্যক দেশের মধ্যে এখন বাংলাদেশ একটা রয়েছে যেখানে মা বাবা বা অন্য একজনকে এই স্কুলে বাচ্চার সঙ্গে যেতে হয়। এটা তো আপনি অন্য কোথাও পাবেন না, কারণ ওখানে তো সবাইকে কাজ করতে হয়। ওখানে তো বাচ্চারা একাই স্কুলে যায়, কীভাবে আচ্ছা, যায়? একটা কিউরিসিটি আমার আছে। আমাদের নিজস্ব অবজারভেশন থেকে আমরা দেখেছি যে ঢাকা শহরে বড় বড় শপিং মল এবং হচ্ছে যে খাবারের দোকান এবং স্কুলগুলো সবই রাস্তার মেইন রাস্তার সাথে অথবা মোড়ে, এবং সেই জায়গাকে কেন্দ্র করেই যানজটের লেজ বিস্তৃত হতে থাকে এবং একটা সময় যে এটা একটা হ্যাপহ্যাজার সিচুয়েশন তৈরি হয়। আপনারা কি কখনো এইটা ফাইন্ড আউট করেছেন যে এই ধরনের স্থাপনাগুলোর অনুমতি দেওয়া, একের পর এক ফুড কোর্ট, প্রচুর গাড়ি এসে এখানে দাঁড়াচ্ছে, তারপরে ওখানে যানজট তৈরি হচ্ছে, স্কুল, তারপর শপিং মল, এই কয়েকটা জিনিস তো আমি খুবই দেখি। না, আপনি দেখেন, আপনার অবজারভেশন ঠিক আছে এবং এটা অত্যন্ত সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি যদি এলাকার নামে উল্লেখ করি, আপনি দেখেন তো যে ধানমন্ডির কী অবস্থা, সেখানে কী পরিমাণ স্কুল হয়েছে, কী পরিমাণ হাসপাতাল হয়েছে এবং সবগুলো এগুলো অনুমোদন দেওয়া আছে কিনা। তারপরে ফুড কোর্টের কথা যদি বলা হয়, আপনি দেখবেন যে অনেকবার তো ঘটনা ঘটেছে যে ঢাকা শহরে প্রচুর ফুড কোর্টে আগুন লেগেছে, দুর্ঘটনা হয়েছে এবং এরপরে আমরা কয়েকদিন তৎপরতা দেখিয়েছি, তারপরে তো আমরা ঠিক আগের জায়গায় ফেরত গিয়েছি। এদের তো এই বিশেষ করে এই স্কুল, এই হাসপাতালগুলো, এগুলোর তো কোনো অ্যাপ্রুভাল নাই, কোনো বলতে অনেকগুলোরই নেই, অধিকাংশই নেই। এবং আমার জানা মতে এই ঢাকা শহরের বিভিন্ন বিস্তৃত এলাকায় যে সমস্ত ফুড কোর্টগুলো চলছে, এর একেবারেই নগণ্য সংখ্যক পার্সেন্টেজ হবে যারা অ্যাপ্রুভাল আছে, বাকিটা অ্যাপ্রুভাল নাই। আমি চলছে চলছে আমি এবং সেগুলো ভাইরাল হচ্ছে, আরো লোকজন আসছে। হ্যাঁ, আরও লোকজন যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি নাম উল্লেখ করছি না, সাত মসজিদ রোডে ওই একটা বিল্ডিং আছে, দেখবেন যে পুরোটাই ফুড কোর্ট এবং ওখানে আমি সেটা মিরপুর 12-তে আছে, আছে, অনেক জায়গা আছে, অনেক পুরো আছে, অনেক বিল্ডিংটাই আছে, অনেক আছে। খুবই কালারফুল দেখা যায়, Colourful। বিদেশের মতো। হ্যাঁ, বিদেশের মতো। আমি ওখানে সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমারও ভিজিট করার সুযোগ হয়েছিল, আমি গিয়েছিলাম। আপনি বিশ্বাস করবেন না, ওদের যে সিঁড়িগুলো বন্ধ এবং প্রত্যেকটা সিঁড়িতে হচ্ছে গ্যাস সিলিন্ডার, একটা দুইটা না, 8টা 10টা করে গ্যাস সিলিন্ডার। বেইলি রোডের ঘটনা তো আমরা এবং জানি। এবং ওই বিল্ডিংটার মধ্যে সব কিছু মিলিয়ে আমার ধারণা যে ওখানে যদি কমও থাকে তাহলে হচ্ছে 100+ সিলিন্ডার আছে, 100+। এখন এক একটা সিলিন্ডার তো একটা বোমা, তাহলে আপনি 100 বোম নিয়ে বসে আছেন। তার মানে রাস্তার ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে মানে বিল্ডিং এর এবং জীবনের ঝুঁকি পর্যন্ত কানেক্টেড, তাই না? সবই। এবং আমি একেবারেই নিশ্চিতভাবে জানি যে রাজুক থেকে পারমিশন নিয়েছে পার্কিং, সেই পার্কিংয়ের মধ্যে এখন আপনার দিয়েছে যে শপিং মল হয়েছে, গোডাউন হিসেবে ব্যবহার করছে। আমার ঢাকাতেই আছে। বেশি কথা, অনেক কথাই জানতে পারলাম আমরা ভেতরের কথা। আমার নিজের একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। গুলশান 2-এ একটা টিআইটি সার্কেল বলে একটা আছে রাস্তার পাশগুলোতে। ওখানে একটা রাস্তা আছে, বিভিন্ন ফুড কোর্ট আছে, সব কিছু মিলিয়ে রাস্তাটাতে আগে গাড়ি চলাচল করতো, কিছু গাড়ি পার্ক করা হতো। কিছুদিন আগে থেকে, কয়েক মাস আগে থেকে সেখানে আপনার হচ্ছে যে ভাইরাল সব ফুচকা, তারপরে হচ্ছে যে নুডলস, কেক, ঘড়ির দোকান থেকে শুরু করে সব কিছু বসতে শুরু করলো। এইটা এত ক্রাউড, খুবই হ্যাপেনিং প্লেস, দেখতে খুবই ভালো লাগে। কিন্তু একটা রাস্তা যে বন্ধ হয়ে গেল, এটা যে কোনো ধরনের মানে গভর্নমেন্ট অর্ডার বা ডিসিশন কোনো কিছুতে হলো, সেটা কিন্তু হয় নাই। হঠাৎ করে রাস্তাটার আর কেউ গাড়ি নিয়েও মুভ করতে পারে না, কোনো কিছু করতে পারে না, চতুর্দিকে হচ্ছে যে একটা কম্প্যাক্ট সিচুয়েশন তৈরি হয়। আচ্ছা, এরকম জায়গাকে ওয়াকওয়ে ডিক্লেয়ার করে দিলে কি সমস্যা? অথবা এগুলোকে আমরা ভাইরাল করছি যে দামি গাড়ি নিয়ে এসে বিদেশ থেকে পড়াশোনা করে এসে হুট করে পেছনেরটা খুলে আমি এখানে চকলেট বিক্রি করতে শুরু করলাম, ফুল বিক্রি করতে শুরু করলাম। এইটা খুবই মহানভাবে তুলে ধরছি আমরা, কিন্তু একটা সিস্টেম যে আমি ব্রেক করে ফেললাম, গুলশানকে যে গুলিস্তান বানায় ফেললাম, এটা তো কোথাও পুলিশও কিছু করছে না।
আসলে কি জানেন, প্রত্যেকটা জায়গায় আগ বাড়িয়ে পুলিশ যাবে, পুলিশকে করতে হবে, এই কালচার থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আপনি যেটা বললেন যে এটা তো একটা চলাচলের জন্য রাস্তা ছিল, হুম। এবং এটা তো ইউজার ছিল, বড় অংশ ইউজার হচ্ছে স্থানীয় অধিবাসী, ওখানে যারা সবসময় যেন বসবাস করে। তারা কেন এগুলোকে অ্যালাউ করা শুরু করলো? এখন প্রত্যেকটা জায়গায় যদি আপনি পুলিশ দিয়ে কাজ করাতে চান, তাহলে কি আপনি একটা আমার যদি একটা আমরা হিসাব পরিসংখ্যান করি যে আমার কত লক্ষ পুলিশ দরকার। ঢাকা শহরে যে পরিমাণ ফিডার রোড, ঢাকা শহরে যে পরিমাণ আমাদের যানবাহনের চাপ, তারপরে যে পরিমাণ ভায়োলেশন মানুষ করতে চায় প্রত্যেকটা জায়গায়, যত দোকানপাট বসাতে চায়। এবং আপনাকে যদি নর্মালি আমি এখনই একটা কথা বলি যে আপনি গুলিস্তান যে এলাকাটা, ওই এলাকাটা যে আমাদের আস্তে আস্তে হকারদের কাছে ফুটপাতের দখলে চলে গেল, আমরা ওখানে প্রতিনিয়ত উচ্ছেদ করি। এবং এটা ওই যে চোর পুলিশ খেলা যেটা আমরা সেটাই দেখি। আমি উচ্ছেদে গেলাম, আমার কাছে হয়তো 50 জন 100 জন ফোর্স নিয়ে যেতে হয়। নিয়ে যাওয়ার পর আমি পরিষ্কার করলাম, পরিষ্কার করে জাস্ট আসা বাকি, আধা ঘন্টার মধ্যে তারপর সে আগের যে অবস্থা সেই হয়ে যায়। আচ্ছা, আমাকে দুইটা জিনিস নিয়ে আমরা সর্বশেষ কথা বলবো। একটা হচ্ছে যে একটা সময় পর্যন্ত আমরা জানতাম যে সিএনজি অটোরিকশা যেগুলো আছে সেগুলোর অনেকগুলোর বিজনেসের সাথে ট্রাফিক পুলিশের সম্পৃক্ততা আছে। এই ব্যাপারে কি পুলিশ নিজেও তো জানে এবং সেটা নিয়ে অনেক কথাবার্তা, অনেক রিপোর্টিং হয়েছে। এখন আসলে বর্তমানে কি অবস্থায় আছে জিনিসটা? বর্তমানে আমরা অস্বীকার করি না, আছে, অবশ্যই আছে। এবং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি একটা জিনিস দেখেন যে আমরা এগুলোকে ধরি, এগুলোকে আমরা নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এগুলোকে আমরা মামলা করি, মোকদ্দমা করি, আটক রাখি, তারপর আবার আমরা একটু ছাড়ি। এখন আপনি আমাদের ঢাকা মহানগরীতে 4টা ডাম্পিং গ্রাউন্ড আছে, এবং এই 4টা ডাম্পিং গ্রাউন্ডের একটাও পুলিশের না। এগুলি অন্য সংস্থা থেকে কোনো রকম চেয়ে চিনতে আমাদের কাছে হাতে রাখা। আমরা যে এই গাড়িগুলো রাখবো, আমার রাখার জায়গাটা কোথায়? এবং 2 নাম্বার হচ্ছে যে আমি একটা জিনিস ধরলাম, ধরার পরে এটার যে ডিসপোজাল কীভাবে হবে, এটা কি আমি বাজেয়াপ্ত করতে পারবো? এটা কি স্ক্র্যাপ হবে, না এটাকে আমি আদারওয়াইজ কী করব জিনিসটা? কারণ এটা তো বড় বড় জিনিস, এগুলো কিন্তু সুনির্দিষ্ট কোনো কিছু আমার জানা নেই। তো সুতরাং আমি একটা বাস নিয়ে গেলাম, বাসের জরিমানা করলাম, জরিমানার টাকা সে শোধ করলো, শোধ করার পর তো সে আবারও সেই রাস্তাতে নামবে। মানে এটা এটা তো তো একটা ভিশাস বিজনেস সার্কেল। সার্কেলের মধ্যে আছে, ও তো রাস্তায় নামবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে যে সমস্ত জিনিস বলে যে পুলিশের লোকজন, ওদের কিছু সিএনজি আছে, এগুলোকে আমরা ধরা হয়, রীতিমতোই ধরা হয়, এগুলি ভাঙা হয়, এগুলি নিয়ে যাওয়া হয়। কিন্তু এগুলি তো দিন শেষে কোনো না কোনোভাবে আবার তো এগুলো ফেরত চলে আসে। কারণ আমি তো আপনার সম্পদ নিয়ে যে আমি তো এটাকে নষ্ট করে ফেলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আইন আমাকে এই কাজে অনুমতি না দেয়। আপনার কাছ থেকে সর্বশেষ যে জিনিসটা আমি জানতে চাইবো যে আপনার সামনের দিনগুলোতে কি কি পরিকল্পনা আছে, কোন জায়গায় আপনি পৌঁছাতে চান। কিন্তু শেষের আগে একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন না, সাধারণ মানুষের প্রশ্ন। আমি গাড়ি চালাই, যে কোনো একজন ব্যক্তি, আমি হচ্ছে ট্যাক্স দিই, আমি ফিটনেসের জন্য সব কিছু করি, কিন্তু আমি রাস্তায় চলতে পারি না। যারা ট্যাক্স দেয় না, যারা যে কোনো জায়গায় প্রবেশ করে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এটাকে লোকালি বলা হয় টেসলা, বাংলার টেসলা বলা হয়, মানে অটো রিক্সা, যেটা দৌরাত্ম্যর কথা বলা হচ্ছে। এইটা কি মানে আমি বলবো ঢাকা শহরের, যদি অনেকেই বলে যে গলা টুটি চেপে ধরতে আসছে জিনিসটা, এই এমন পর্যায়ে চলে গেছে, এটা কিভাবে সম্ভব হলো? না, আসলে এখন আপনারা যে এটা বলছেন যে অটোরিকশা ব্যাটারি, আমরা সবাই এখন টেসলা নামে চিনি, এটি আমাদের জন্য কি সাংঘাতিক ভয়ঙ্কর হয়ে উঠেছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। বিষয়টা হচ্ছে কি, যে আপনারা জানেন যে 2024 সালের কথা নিশ্চয়ই মনে আছে, যে হঠাৎ করে তারা বিদ্রোহ বা রাস্তায় একটা নির্দেশনা পেয়ে গেল যে হ্যাঁ, চলতে পারবে বা চলতে চলবে। পারবে। এরপর থেকে এটা এত বেশি অনিয়ন্ত্রিত হয়ে উঠেছে। এরপরে তো 5ই আগস্ট গেল, একটা পরিস্থিতি গিয়েছে। তো এখন ঢাকার সবাই দেখছে যে আসলে এটাকে যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে এক সময় এটা একেবারেই ঢাকা শহরকে স্থবির করে ফেলবে। আর 2 নাম্বার হচ্ছে যে সম্প্রতি যে সমস্ত পরিসংখ্যানগুলো দেখা যাচ্ছে যে ঢাকা শহরের মোট দুর্ঘটনার একটা বড় অংশ তাদের ক্ষেত্রেই ঘটে। আর আমাদের জন্য এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে এই অটোরিকশাগুলো। এখন যারা অটোরিকশা চালাচ্ছে, অটোরিকশার সঙ্গে জড়িত, আমরা অস্বীকার করি না
যে এটাও জীবিকার একটি অন্যতম উপায়, এবং যারা অটোরিকশা চালায় তারা আমাদেরই দেশেরই নাগরিক, আমাদের এই অংশীজন। সব ঠিক আছে, এটা তো ব্যক্তির দোষের হিসাব না। সব ঠিক আছে, কিন্তু কিন্তু দিন শেষে এরা যদি অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে তাহলে আসলে পুরো নগরবাসীকে এটার বিরাট একটা খেসারত দিতে হবে। অলরেডি তো এটার অলরেডি দিচ্ছি। এবং সবচেয়ে অ্যালার্মিং যেটা হয়েছে, যে আগে যখন প্যাডেল রিক্সাগুলো ছিল তখন দেখবেন যে এই প্যাডেল রিক্সাগুলো কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেমে চলতো, একটি নির্দিষ্ট এলাকায় চলাচল করতো, এবং এগুলো গ্যারেজে থাকতো এবং গ্যারেজের নির্দিষ্ট মালিক ছিল, অর্থাৎ একটা নির্দিষ্ট গোষ্ঠী এগুলো মালিক ছিল এবং পরিচালনা করতো। এখন এমন দাঁড়িয়েছে যে যার একটু সামান্য 5 লাখ টাকা পুঁজিও আছে, সে চিন্তা করে যে আমি খুব দ্রুত 3টা অটোরিকশা অ্যাটলিস্ট, এখন তো 1.5 লাখ টাকা করে লাগে, 1.5 লাখ থেকে 2 লাখ টাকা, যে আমি 2টা অটোরিকশা নামিয়ে ফেলি, কারণ 2টা অটোরিকশা নামালে সাত দিন শেষে 1,000 টাকা। তো এই যে প্রবণতা যে কেউ অটোরিকশা নামানো, এটা আসলে বন্ধ করতেই হবে। যদি এটা বন্ধ আমরা করতে না পারি তাহলে আমাদের সামনে ভবিষ্যতে আসলে অনেক দুর্ভোগ রয়েছে। এটা তো সংখ্যা ব্যাপারেও অনেক ধরনের কথা আছে। অবশ্যই এটা সংখ্যা আমার কাছে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নাই, বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হয় সেটাই আমরা শুনি। কেউ এটাকে 10 লাখ বলেন, কেউ 15 লাখ বলেন, কেউ আবার 20 লাখ বলেন। কিন্তু প্রশাসন কি কোনোভাবেই তাদের কোনো পরিকল্পনার মধ্যে নেই? 2 দিন আগে তো সড়ক মন্ত্রী বা সড়ক পরিবহন মন্ত্রী নিজেও এই কথা বললেন যে এটা আসলে মেনে নেওয়ার মতো না যে অবস্থার মধ্যে চলে গেছে। বলছেন স্টেটমেন্ট দেয়া আর হচ্ছে ইমপ্লিমেন্ট করা। অনেকেই তো মনে করে যে এদের ব্যাটারির সোর্স যেখানে আছে সেখানে কেন প্রশাসন হস্তক্ষেপ করে না? না, আসলে দেখেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু বলেছেন যে অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং আমরা যেগুলোকে প্রধান সড়ক বলি, প্রধান সড়ক বলতে যে সমস্ত সড়কগুলোতে গণপরিবহন ব্যবস্থা রয়েছে, এই প্রধান সড়কে কিন্তু আমরা ভীষণ কড়াকড়ি করি। আপনি বাংলার মোটর থেকে যদি আসেন সোনারগাঁও পর্যন্ত, সোনারগাঁও থেকে এদিক দিয়ে যদি আপনি জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী হয়ে এয়ারপোর্ট পর্যন্ত যান, আপনি অটোরিকশা পাবেন, কিন্তু সংখ্যা কিন্তু খুব বেশি না। প্রধান সড়কগুলোতে খুব বেশি পাবেন না। যদি আপনি ফিডার রোডে ঢোকেন, অসংখ্য ফিডার রোডে তো আপনি চলতে পারবেন না, কিন্তু পাবেন না। আমরা যে পরিমাণ চেক দিয়ে রাখি, এবং তারপরও আমার বিশ্বাস যে আমাদের চেক দেওয়ার পরও 10 থেকে 15% অটোরিকশা প্রধান সড়কে উঠে যায়। 10 থেকে 15% সেগুলো আমরা দেখি, সাই করে আপনি সেগুলো দেখেন। হ্যাঁ, কিন্তু আমরা যদি রাস্তায় না থাকি এবং আমরা যদি বলি যে প্রধান সড়কে অটোরিকশা চলতে পারবে, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে কী পরিমাণ অটোরিকশা প্রধান সড়কে চলবে। এবং আমাদের প্রত্যেকটা পয়েন্টে এত ফিডার রোড, এই রোডগুলোর সঙ্গে কানেকশন হয়েছে যে আমি যদি আপনাকে আমার ম্যান পাওয়ারের পরিসংখ্যানটা দেই, তাহলে আপনি বুঝবেন ঢাকা শহরের 660টা পয়েন্টে এখন আমাকে ডিউটি করতে হয়, 660। আসলে আমাদের ডিউটি করা উচিত কমপক্ষে এর দ্বিগুণ পয়েন্টে, অর্থাৎ 1200 থেকে 1300 পয়েন্টে বা আরও বেশি হবে। এটা তো আমি ন্যূনতম বললাম আপনাকে। ইভেন কি 1500 পয়েন্টে ট্রাফিক ডিউটি করা উচিত এই ঢাকা শহরে। তারপরে পুরোটা কাভার হলো পয়েন্ট আছে, আছে, অনেক আছে। আমি তো বললাম মাত্র 660টা পয়েন্টে আমার ট্রাফিক মোতায়েন থাকে। অর্থাৎ ঢাকা মহানগরীর একটা বিরাট অংশ যারা রীতিমতো ট্যাক্স দিচ্ছে, তারা কিন্তু সেবার বাইরে। আমরা তাদের কাছে পৌঁছাতেই পারিনি, এত পয়েন্ট ঢাকা শহরে হবে। এবং আমি তো এটা কমই বললাম আপনাকে। আমার তো ধারণা যে এই ঢাকা শহরে 5000 পয়েন্ট তো এমনি আছে যেখানে ট্রাফিক ডিউটি করা উচিত আসলে। তো এই মহানগরীতে যখন আমি 660টা পয়েন্টে ডিউটি করে, আমাকে প্রথম পালা 6:30 থেকে আমাকে করতে হয় 2টা পর্যন্ত, পরের পালা আমি 2টা থেকে রাত 10টা পর্যন্ত করি, দ্বিতীয় পালা এটা হচ্ছে 660টা পয়েন্টে। এরপর আমি তৃতীয় পালা রাত 10টা থেকে আমি রাত্রে 3টা পর্যন্ত করি, সেটা হচ্ছে আমার 34টা পয়েন্টে। আর 18টা পয়েন্টে আমাকে 24 ঘন্টা ডিউটি করতে হয়। 24 ঘন্টা। তো এখানে আমাদের মোট আমরা 4000 জনবল নিয়ে কাজ করি। আমার ম্যান পাওয়ার 4000 প্লাস মাইনাস। এর মধ্যে আমরা 20% জনবল বাদ দেই আমার ছুটি, প্রশিক্ষণ, সাক্ষী এবং অসুস্থতা। এটা রেগুলার, এটা মানুষ থাকবেই, আমাকে ছুটি দিতে হবে। আমার কিছু লোক ট্রেনিংয়ে থাকে, অসুস্থ হয়ে যায় কিছু লোক, আর সাক্ষী তো পুলিশের আছেই। তো এই সমস্ত করার পরে দেখা যায় যে আমার মোট 3600 জনবল আমি ওয়ার্কেবল পাই, হাতে পাই। তো এই
জনবল দিয়ে এই পুরো ব্যবস্থাপনা ম্যানেজ করা। কিন্তু এটা তো জনবলের বিষয় না, বিষয়টা হচ্ছে যে এখন তো আপনারা অটোমেশনের দিকেও যাচ্ছেন, তো সেটাতেও কি জনবল কম লাগছে না? না, জনবলের বিষয়টা হচ্ছে যখন ওই যে বারবার বলেন যখন ইনফোর্স করেন, হুম। অর্থাৎ আপনি রিক্সা থামাবেন, ওই রিক্সা তো মেন রোডে উঠতে চায়, সারাক্ষণই চায়। এবং সবচাইতে বড় সমস্যা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে শিক্ষিত লোকগুলোকে নিয়ে। হুম হুম। কিভাবে? কেন? যে এই যখন অটোরিকশা ব্যবহার করা হয় তখন তারা রিক্সা যারা চালায় তাদেরকে আদেশ করে, এনকারেজ করে, এবং এটাও বলে যে পুলিশ ধরলে আমি দেখবো, কিন্তু তুমি যাও, তুমি যাও। তো অনেক ক্ষেত্রে কিন্তু অটোরিকশারা বলে যে ওখানে যাওয়া নিষেধ, ওখানে আমি যেতে পারবো না। এবং আর একটা সমস্যা আমাদের দেশে যেটা হয় সেটা কিন্তু যে আপনি কিন্তু ডোর টু ডোর সার্ভিস চান, ডোর টু ডোর। ডোর টু ডোর। অর্থাৎ আপনি দরজার সামনে উঠবেন, আবার দরজার সামনে নামবেন। হুম। আপনাকে যদি 5 মিনিট হাঁটতে বলা হয় তাহলে আপনি কিন্তু ভীষণ মন খারাপ করেন এবং ক্ষেত্র বিশেষে রিয়্যাক্ট করেন। আর উল্টো পথে আসা, হর্ন বাজানো, আপনার আনঅথরাইজ ইলেকট্রিক যে হর্ন থাকে বা ডিভাইসগুলো থাকে, এগুলোর ব্যবহারকে তো আমরা মামুলি মনে করি, আমরা কিছুই মনে করি না। আর উল্টো পথে শুধু সাধারণ লোক না, অনেক সরকারি সংস্থার যে গাড়ি চালকরা আছেন তারা তো এটাকে অনেক ক্ষেত্রে তাদের অধিকারী মনে করেন। অধিকার, হিউম্যান রাইটস এর মধ্যে। আমাদের অধিকার মনে করেন, উল্টো পথে আসে। আর আর কিছু বললে তো বলে সামান্য একটু পথ, হুম। সামান্য। এই যে আমি এক সেকেন্ডে এই যে সামান্য একটু পথের। আর একটা জিনিস দেখবেন যে আমার কাছে পরিসংখ্যান আছে, বা আমি আপনাকে কখনো যদি মনে হয় আপনি একটু ভিডিও দেখতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে সাধারণ লোকের দায়িত্ব পালনে যে হ্যাসেল আমরা সহ্য করি, এবং অনেক ক্ষেত্রে তো এটাকে অ্যাসেল পর্যায়ে চলে যায়। আমাদের সদস্যরা আহত হয়েছে, আমাদের সদস্যরা মার খেয়েছে, সেক্ষেত্রে রেগুলার মামলার দিকে আমাদের যেতে হয়েছে। এবং আমাদের সঙ্গে যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ যারা ট্যাগরা সদস্যরা কাজ করতো তারা আহত হয়েছে। এ ধরনের তো অসংখ্য ঘটনা আছে। আমি সর্বশেষ আপনার কাছে কোনো প্রশ্ন না, আমি একটা অভিজ্ঞতার কথা বলতে চাই। ধরেন মিরপুরের দিকে চলাফেরা করতে আমি দেখেছি, হয়তো ঢাকা শহরের অন্য জায়গাতে হবে, যে আপনারা যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের সহযোগিতা নেন বিভিন্ন জায়গায়, তো সেসব জায়গায় এই যে টেসলা বলেন আর ব্যাটারি চালিত অটোরিকশা বলেন, যে মেইন রোডে আসা ঠেকানোর জন্য আরেকটা টার্ন করে দিতে হয়, সেখানেও আবার অতিরিক্ত জনবল নিয়োগ করতে হয়, যেটার কোনো বৈধতাই নেই, যেটা আসলে একটা গলার কাটা হয়ে গেছে। যদিও তারা ফিডার রোডে চলার একটা পারমিশন একটা সময় 2024-এর দিকে মনে হয় কোথাও পেয়েছে, তো সেটার জন্য অতিরিক্ত জনবল নিয়োগ করতে হচ্ছে। আমি যেটাকে আমি মানিই না, সেটার জন্য আমার আবার অতিরিক্ত জনবলও নিয়োগ করতে হচ্ছে। আসলে হচ্ছে কি, এখন সম্পূর্ণ ব্যবস্থাপনাটাকে যদি আমরা ঢেলে না সাজাই, আমরা যদি অ্যাডহক বেসিসে কাজ করি, অর্থাৎ যেটাকে আমরা পিস মিল দেখি, যে ছোট ছোট করে বিভিন্নভাবে দেখা, আসলে এটা দিয়ে কখনোই কোনো সমাধান আসবে না। আমাদেরকে পরিপূর্ণভাবে যদি একটি সত্যিকার অর্থে বসবাসযোগ্য নগরীর কথা বলি, যেখানে মানুষজন খুব স্বস্তি নিয়ে চলাচল করবে। এবং আশ্চর্য একটা বিষয় দেখেন, আমি নিজের কাছে খুব কষ্ট লাগে এটা ভাবতে, যে এই শহর কি কখনো চিন্তা করে যে এই শহরে কিছু অন্ধ লোক আছে, এই শহরে প্রতিবন্ধী লোক আছে, এবং তারও তো অধিকার আছে যে বাড়ির বাইরে বেরোনোর। তাহলে একটা অন্ধ এই শহরে কীভাবে পথ চলবে? একটা প্রতিবন্ধী এই শহরে কীভাবে একটা হুইল চেয়ার চালাবে? এটা কি আমরা কখনো ভেবেছি? অথচ আপনি দেখেন উন্নত দেশে, দেখেন জাপানে আমি দেখে আসলাম, যেখানে একজন অন্ধ লোক শুধুমাত্র একটা স্টিক নিয়ে সে নিজে সুন্দর করে সে সবখানে চলাচল করতে পারে। তারা শহরটাকে ওই পর্যায়ে নিয়ে গিয়েছে। ওখানে এমন কোনো স্থাপনা নাই, এমন কোনো রাস্তা নাই যেখানে আপনার প্রতিবন্ধীর হুইল চেয়ারটা যাবে না। তারা সব চিন্তা করেছে। তা আমরা কি এই ডিজেবল লোক, সব মানুষের শহর আর সব মানুষের শহর, এই ডিজেবল লোকগুলো, এই অন্ধ লোকগুলো, যারা আমাদেরই এই অংশ, এক্ষেত্রে তো আমিও হতে পারতাম তাদের মতো কেউ, তো আমরা কি কখনো তাদের কথা চিন্তা করি? এবং আরেকটা জিনিস আমাকে খুব কষ্ট দেয়, আমাকে খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যে ছোট্ট খাঁচার মধ্যে করে বাচ্চারা স্কুলে আসে, এবং একটা ধাক্কা সেখানে 8-10টা বাচ্চার প্রাণ মুহূর্তের মধ্যে চলে যাবে। তো এটা কি ভয়ঙ্কর যে এই যে বাচ্চাদের স্কুলে আসা। আর মেয়েরা তো খুব স্বাভাবিকভাবেই আমাদের সবার খুব আদরের, ছোটো ছোটো মেয়েরা। তো সেই ক্ষেত্রে এই মেয়েরা তো, মেয়েদের জন্য তো আসলে সে ধরনের মানে সেফার কোনো যানবাহন তো আমাদের নাই।
তারা তো প্রতিনিয়ত খুব কষ্টের শিকার হয় এই গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে। তো আমার মনে হয় নিশ্চয়ই এগুলো নিয়ে আমাদের ভাবার সময় এসছে, সবাই ভাবছে। ভাবছে তো অনেকদিন থেকে। আপনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন, সবশেষে আপনি যদি কোনো কথা বলতে চান এই ট্রাফিক ব্যবস্থাপনার যে অভিজ্ঞতা এবং মানে সব মিলিয়ে আমরা যে ডিসকাশন করলাম আর কি। আর ট্রাফিকের ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি যে দেখেন, ট্রাফিক কখনো আপনি শুধুমাত্র পুলিশের উপর যদি নির্ভর করেন তাহলে আপনি কোনো দিনই কোনো ফল পাবেন না। ট্রাফিকটাকে অবশ্যই আমার সংস্কৃতির অংশ হতে হবে। ট্রাফিককে ছোটোবেলা থেকে আমাকে বুঝতে হবে, ট্রাফিক আমাকে মানতে হবে। এবং আপনি যে শুধু মানবেন তা না, আপনাকে ট্রাফিক আইন মানার জন্য আর এই ট্রাফিক ব্যবস্থাপনা বান্ধব একটা নগরী তৈরি করতে হবে। যদি এটা রাষ্ট্রের দায়িত্ব, এটাকে রাষ্ট্রকেই করতে হবে, এটার কোনো উপায় নেই। এরকম একটা অবস্থা যখন আপনি তৈরি করে দিবেন, তখন নিশ্চয়ই জনগণ আইন মানবে এবং জনগণ আইন মানে। আমি তো দেখি যে ঠিকমতো, কারণ এখনও আমরা দেখি যে যে সমস্ত জায়গায় আমরা ঢাকার চাকা চালু করতে পেরেছি হাতিরঝিলে, ওখানে কিন্তু দীর্ঘ লম্বা লাইন দিয়ে কিন্তু জনগণ টিকিট কাটে, ওখানে সুশৃঙ্খলভাবে গাড়িতে ওঠে এবং ওখানে কোনো ধাক্কাধাক্কি করে না। তো আমি যেটা বুঝি যে আগে নাগরিক সুবিধাগুলো তৈরি করে দিতে হবে। একটা আগে সাধারণ জনগণকে বলতে হবে যে আমি তো ফ্যাসিলিটিস তৈরি করেছি, সুতরাং তোমাকে এখন ভায়োলেশন করার কোনো সুযোগ নেই। কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত আমরা না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু মানে বিচ্ছিন্নভাবে আমরা যত কথাই বলি আমরা কোনো সুফল পাবো না। তবে আশাবাদী তো অবশ্যই, আশার মধ্যে থাকতে হবে। এবং আমরা তো এটা বিশ্বাস করি যে আমরা পিছনের দিকে যাচ্ছি না, বরঞ্চ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা খোলামেলা আলোচনা করছি। আমরা আমাদের যতটুকু ব্যর্থতা, আমাদের যতটুকু সীমাবদ্ধতা, সেটা আমরা অকপটে স্বীকার করছি। এই স্বীকার আমাদের করতেই হবে, না করলে আমরা সামনে আগাতে পারবো না। তো আমরা অবশ্যই ভালো দিনের স্বপ্ন দেখি। এবং আমি তো একসময় দেখি যে এখন ঢাকার যে গাড়ির যে গতিবেগ, অনেকে বলেন 5 কিলো, অনেকে বলেন 6 কিলো, অনেকে বলেন 8 কিলো। এই সংখ্যাটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে উন্নত বিশ্বের মতো খুব নিশ্চিন্ত একটা পরিবহন ব্যবস্থা এখানে থাকবে। এবং এখান থেকে যখন মানুষ ঘর থেকে বের হবে তখন সে খুব ভালো একটা চমৎকার মানসিকতা নিয়ে বের হবে, তার মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা কাজ করবে না। এবং সে কাজ শেষে ঠিক একই মন মানসিকতা নিয়ে এসে তার পরিজনের কাছে ফিরে যাবে। আমরা তো এই দিনেরই স্বপ্ন দেখি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানের সাথে। মূলত ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে যত ধরনের কথা আছে সব হয়তো আমরা বলতে পারিনি, কিন্তু আমাদের সাধারণ মানুষের মাথায় যেসব বিষয় এসে যায় সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। একেবারে প্রধানমন্ত্রীর চলাচলের যে এখনকার খবরাখবর আমাদের চোখে পড়ে, সেখান থেকে শুরু করে প্রতিদিনের মাথা ব্যথার যে বিষয়, টেসলা বা ব্যাটারি চালিত অটোরিকশা, সেসব বিষয়ে পুলিশের ভাবনা বা প্রশাসনের ভাবনা, তারা কিভাবে বিষয়টাকে তুলে ধরবেন বা সামনের দিনগুলোতে কী পরিকল্পনা করছেন, আমাদের জানার সীমাবদ্ধতার জায়গা, আমরা সাধারণ নাগরিক হিসেবে কিভাবে বিহেভ করছি, সব কিছু নিয়ে আমরা কথা বলেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।